বিনিময়ে নাইম ও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমিও কি এখানে থাকো? না বাবু, আমার কি এখানে খাড়ানোর সময় আছে? নাও নিয়ে পড়া থাকি, মেলা কাম আমার, পুরো পদ্ময় আমার, বুঝছেন? সম্পানের কথায় হাসলো নাইম। অদ্ভুতভাবে সে হাসি অবকলন করে সম্পান। শহরের লোক হয় অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরানোর পোশাক আশাকও বলে যে ছেলেটা বড় ঘরে জন্মেছে। সেখানে সম্পান নিতান্ত চুনোপুটে। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় চাকরা চাকরা চুল, শ্যামলা গায়ের রং, আর পরনের পোশাক তো সবসময় নোংরাই থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাইমের মতো চুলগুলো যত্ন করতে হবে। কিন্তু ওইসবের ক্ষমতা নেই সম্পানের। পরের নৌকা চালিয়ে যা পাই তাতেই তো সংসার ঠিক মতো চলে না, তার উপর এই সর্বনাশা বন্যা শেষ করে দিল, ঘর বাড়ি সব ডুবে দিয়েছে। এখন ওর পরিবারের তাই হয়েছে নিজের আধভাঙ্গা নৌকার খাওনিতে। ফুটো দিয়ে পানি ডুবতেই তাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছো? সম্পান হেসে বলল, কিছু না। নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি বলবা। কি কথা? কারেন্টটা ইতস্ত করে নাইম বলল, জমিদারি মেয়ে পরি সম্পর্কে বলতে পারবা? মুহূর্তে সম্পানের চেহারায় আদার নেমে এলো, হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি, আমি পরির কিছুই জানি না, আমার এইসব জিগাইবেন না, আমি কইতে পারব না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে। অবাক চোখে তাকিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরির মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজোরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরির সম্পর্কে। পরি আমাকে জমিদারের ছোট মাইয়া। আপনারা পরিকে বাড়িতে গেছেন। পরির মা বাপে অনেক শাসন করে ওরে, সবসময় ঘরের ভিতরে বসায় তাকে, বাড়ি থেকে বাইর হয় না একটু। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনলো নাইম, তারপর বলল, কেমন দেখতে পরি? তুমি কি কখনো দেখেছো ওকে? হাসলো সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেড়া মানুষও পরিরে দেখে নাই, আমি দেখবো কেমনে? কারো কাছে শুনোনি পরি কেমন দেখতে? বিন্দু কইছিল পরি নাকি মেলা সুন্দর, এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, বাস এতটুকুই? এতটুকু বলতে এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পদে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখলো। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে, কিন্তু কি জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মনোযোগ দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা। মনে যাতে মন ভরে দুজন দোয়া করলো এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরো গ্রাস না করে থামবে না। জায়নামাজ বাজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতে মালা দেখলেন পরি বড় বড় পা রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি। বড় বড় ভাতের তলা মুখে পড়ছে আর কাঁচামরিচ কামড়ে খাচ্ছে। জালে টুকটুটো লাল হয়ে গেল, পরি খেয়েই যাচ্ছে। সামনেই জ্বলছে হারিকেন, হলুদ আলোয় পরির চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে। এক পা বাজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরি। গায়ের অন্য অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করে পরিকে বোঝাতে পারে না সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার। পরির জন্য শাশুড়ির কাছে কথা শুনতে হয়। শাশুড়ি পরির সাথে পেরে ওঠে না, বিদায় মালাকে কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্না করে দরজায় দাঁড়িয়ে থেকে বলে উঠলো, এই সাজের বেলা খাইতে বইলি যে? মুখে তুলে একবার মাকে দেখে নিল পরি, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, তাই খিদা লাগছে। তোর কতবার কইছি এরকম ভাবে খাইতে বইবি না। ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের করা চাউনিতে পরি ওড়না তুলে গায়ে চোলায়। তারপর গপাগপ করে কেটে কেটে বলল, আমার ঘর খালি হয়েছে নাকি? হ্যাঁ গেছে। মালা গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ গেছে। তুই তো তাকতে দিবি না। কিছু একটা ভেবে পরি খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিয়েছেন? তো সোনার উপা আপার ঘরে থাকতে দেয় নাই। এখন খা জন্মের মতো, পেটে না বললে আমারে খা। মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরি তা দেখে হাসলো। দরজা দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তি মতো বসে না খেতে পারলে পেট ভরে না পরির। নাইমা ফিরলো সন্ধ্যার পর পরই। এসে যার যার করে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধহয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে।